হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাট ক্লিক এডুকেশন। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ইকোনমিক্সের ইনফ্লেশন, ডিসইনফ্লেশন, ট্যাক্স, এফডিআই, ফিলিপ কার্ভ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আসি ইনফ্লেশন। ইনফ্লেশনের কথাটার বাংলা মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, সেই টাকাটা বৃদ্ধি পেয়ে এখন 110 টাকা হয়ে গেল। তাহলে ইনফ্লেশন রেট কত হলো? ইনফ্লেশন রেট হলো 10%। ইনফ্লেশন কথাটার বাংলা মানে হচ্ছে টাকা মার্কেটে প্রচুর পরিমাণে চলে আসে, অ্যাভেলেবিলিটি অফ কারেন্সির পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেই ঘটনাটিকে আমরা ইনফ্লেশন বলে ডিফাইন করতে পারি। এবার এই ইনফ্লেশন বিভিন্ন ধরনের হতে পারে। ক্রিপিং ইনফ্লেশন হতে পারে, ওয়াকিং ইনফ্লেশন হতে পারে, গ্যালোপিং ইনফ্লেশন হতে পারে, রানওয়ে ইনফ্লেশন হতে পারে। এই ইনফ্লেশনগুলো এক একটা রেটের জন্য, এক একটা পার্সেন্টেজের জন্য এক এক রকমকে ডিফাইন করা হয়েছে। কোনোটাকে ক্রিপিং ইনফ্লেশন, কোনোটা ওয়াকিং ইনফ্লেশন, কোনো ইনফ্লেশনকে গ্যালোপিং ইনফ্লেশন, কোনোটাকে রানওয়ে ইনফ্লেশন। এবারে ইনফ্লেশন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, আর একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। কস্ট প্লুস ইনফ্লেশন মানে হচ্ছে যখন ধরো কোনো জিনিসের দাম, কোনো প্রোডাকশানের করতে গিয়ে জিনিসের প্রোডাকশান কস্ট বেশি হয়ে যাচ্ছে, তখন যে প্রোডাকশন হাউস দামটাও বাড়িয়ে দিচ্ছে, তাহলে এর ফলে জিনিসের দামটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। আর ডিমান্ড পুল ইনফ্লেশন মানে হচ্ছে যখন কোনো জিনিসের ডিমান্ডটা তখন মানে সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। এবার এই ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের একটা সম্পর্ক আছে, রিভার্স সম্পর্ক। কীরকম রিভার্স সম্পর্ক? আনএমপ্লয়মেন্ট কমে গেলে ইনফ্লেশনের পরিমাণ বাড়বে, আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের পরিমাণ বেড়ে গেলে ইনফ্লেশন কমে যাবে। কেমন করে? আনএমপ্লয়মেন্ট কমে গেলে, কমে যাওয়া মানে হচ্ছে মার্কেটে চাকরি প্রচুর আছে, তার মানে অ্যাভেলেবিলিটি অফ কারেন্সির পরিমাণ প্রচুর। এবার মার্কেটে টাকা প্রচুর চলে আসলে সেইটাকে বলা হচ্ছে ইনফ্লেশনটা বৃদ্ধি পাবে। এবার ধরো আনএমপ্লয়মেন্ট বেড়ে গেল, মানে ক্রাইসিস আছে মানে, তাহলে সেই সময় ইনফ্লেশনটা কমে যাবে। এই যে সম্পর্কটা তৈরি করেছিলেন ডক্টর ফিলিপ বলে একজন ভদ্রলোক তৈরি করেছিলেন, সেই জন্য এই কার্ভটাকে বলা হয় হচ্ছে ফিলিপ কার্ভ। ওকে, এবার আসি ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন কাকে বলে? একটা ছোট্ট বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি। ধরো একটা এগরোলের দাম 50 টাকা হলো, ডিমের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, এগরোলের দাম বেড়ে হয়ে গেল 70 টাকা। এইবার যদি ডিমের দাম কমে গেল আর পেঁয়াজের দাম কমে গেলে এগরোলের দাম কিন্তু 50 টাকায় আসে না, তখন সেটা 60 রুপিসে এসে থেমে গেল। এই যে ঘটনাটা, এই যে পরিস্থিতিটা, এটাকে বলা হয় ডিসইনফ্লেশন। এটা আরেকটাভাবে বলা যেতে পারে, ধরো পেট্রোলের দাম বা ডিজেলের দাম যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে ফেয়ার বেড়ে যায়, কিন্তু পেট্রোলের দাম আর যদি ডিজেলের দাম কমে যায়, তাহলে কি ফেয়ার কমায়? ফেয়ার তো কমায় না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ডিসইনফ্লেশন। এরপরে আসি জিডিপি। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের মধ্যে যত ধরনের প্রোডাকশন হচ্ছে এবং গুডস এবং সার্ভিস দিয়ে, সেটা দেশের প্রোডাকশন হাউস করতে পারে বা বাইরের প্রোডাকশন হাউস এসে করতে পারে, টোটালটাকে একসঙ্গে বলা হয় জিডিপি। জিডিপিতে কী থাকছে? গুডসও থাকছে, সার্ভিসও থাকছে। তুমি ধরো কোনো একটা দ্রব্য কিনতে গেলে, সেটা হচ্ছে গুডস কিনলে তার জন্য তুমি টাকা দিচ্ছ, আবার ধরো সার্ভিস নিচ্ছ তুমি কারো কাছ থেকে, ধরো টেলিকম সার্ভিস নিচ্ছ, তার জন্য তোমাকে টাকা প্রোভাইড করতে হচ্ছে। তাহলে এই যে টোটালটা, এক বছরের টোটাল, ধরো মহিন্দ্রা কোম্পানি গাড়ি তৈরি করে, তার 200 টাকার প্রোডাকশন। মারুতি গাড়ি তৈরি করে, 200 টাকা তার প্রোডাকশন কস্ট। স্যামসাং ফ্রিজ তৈরি করে, প্রোডাকশন 100 টাকা। তাহলে মোট জিডিপি কত হলো? 500 টাকা। এবার তুমি বলতে পারো স্যামসাং তো বাইরের কোম্পানি। আমি একটু আগে বললাম দেশের মধ্যে যত প্রোডাকশন হচ্ছে, সেটা গুডস এবং সার্ভিসের, টোটালটাকে বলা হচ্ছে জিডিপি। এবার স্যামসাং বাইরের কোম্পানি হলেও প্রোডাকশন তো আমাদের ভারতবর্ষে এসে করছে, সেই জন্য এটা ভারতবর্ষের জিডিপির মধ্যে ধরতে হবে। এইবার জিডিপির ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিছু সমস্যা আছে। ধরো তুমি আটা কিনে আনলে, 1 কেজি আটা কিনে আনলে, বাড়িতে এনে রুটি তৈরি করে খেলে, তাহলে এই গুডসের জন্য তুমি টাকা দিলে। এইবার এই 1 কেজি আটা কোনো একটা বেকারি কিনে নিয়ে গেল, কোনো একটা
কেক তৈরি করলো, তার জন্য তুমি টাকা দিলে। এবার এই যে 1 কেজি আটা, এটা তো এইখানে একরকমভাবে ইউজ হচ্ছে, এখানে তোমাকে আর এক রকমভাবে অলরেডি ফ্যাক্টরির লোক এটা কিনেছে, তার জন্য টাকা দিয়েছে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, তার জন্য তোমার কাছ থেকে আবার টাকা নেওয়া হচ্ছে। তাহলে তো এই 1 কেজি আটা এখানে দুবার টাকা নেওয়া হচ্ছে এর জন্য, যে সার্ভিসে তোমাকে দেওয়া হচ্ছে। এবার কোনটা ডাইরেক্টলি ইউজ হচ্ছে কোনটা ইনডাইরেক্টলি ইউজ হচ্ছে, সেটা ভাগ করে কে বা সেটা দেখে কে? সেটা দেখে হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কি দেখে? যে গুডস বা সার্ভিস যেটা ডাইরেক্টলি কীভাবে ইউজ হচ্ছে আর ইনডাইরেক্টলি কীভাবে ইউজ হচ্ছে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে এই অর্গানাইজেশনের। ক্লিয়ার? জিডিপি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি হচ্ছে, ও আমরা রাইট ক্লিক এডুকেশন ব্যাঙ্কিংয়ের উপরে একটা নতুন কোর্স লঞ্চ করেছি, সেটা অনলাইনও করেছি, অফলাইনও করেছি। এবার এই আইবিপিএস ক্লার্ক আপকামিং, আইবিপিএস আরআরবি ক্লার্ক আপকামিং। আইবিপিএস আরআরবি ক্লার্ক যেমন 10,000-এর উপর ভ্যাকেন্সি নিয়ে এসছে এই বছর। তো এর জন্য যে নতুন বুস্টার কোর্স আমরা চালু করেছি, সেখানে তুমি এক্সাম ওরিয়েন্টেড টেস্ট দিতে পারবে, অনলাইন প্র্যাকটিস টেস্ট দিতে পারবে, ব্যাকআপ ক্লাস থাকবে সেই জন্য। তার জন্য তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে অথবা অ্যাপের মাধ্যমে। ওকে, এবার চলে আসি ট্যাক্স। ট্যাক্স মানে কি? যেটা আমরা সার্ভিস নিচ্ছি বা গুডস নিচ্ছি, তার জন্য সরকারকে আমাকে ট্যাক্স দিতে হয়। ওকে, এবার ট্যাক্সের ধরন কী কী আছে? ট্যাক্সের ধরন হচ্ছে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, প্রপোর্শনেট, স্টেট ডিউটি। আমি এগুলো ডিটেইলে পরপর আলোচনা করে দিচ্ছি একটা করে। প্রথমটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে কেউ 2 লাখ টাকা ইনকাম করলে তার উপরে একটা পার্সেন্টেজ অফ ট্যাক্স দেবে, কেউ 5 লাখ টাকা ইনকাম করলে তার উপরে একটা পার্সেন্টেজ অফ ট্যাক্স দেবে। মূল বক্তব্য হচ্ছে যে যেরকম ইনকাম করবে তার ট্যাক্সের পার্সেন্টেজও সেরকম হবে। দিস ইজ কল্ড প্রোগ্রেসিভ ট্যাক্স। এবার আসি রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে, এটা কম মূল্যের জিনিসের উপরে বেশি পরিমাণে নেওয়া হয়, আবার বেশি মূল্যের জিনিসের উপরে কম পরিমাণে ট্যাক্স নেওয়া হয়। সাইকেল কেনার উপরে 14% ট্যাক্স দিই আমরা, আর গাড়ি কেনার উপরে 5% ট্যাক্স দিই আমরা। এছাড়াও নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, সেগুলো যেন মানুষ কনজিউম কম করে, সেই জন্য তাদের উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স চাপানো হয়, সেই জন্য সেগুলোকেও রিগ্রেসিভ ট্যাক্স বলা হয়। সিগারেটের উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স চাপানো হয়, অ্যালকোহলের উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স চাপানো হয়। দিস অল আর রিগ্রেসিভ ট্যাক্স। এরপরে আসি প্রপোর্শনের ট্যাক্স। প্রপোর্শনের ট্যাক্সের সঙ্গে ইনকামের কোনো মানে ইনকামের কোনো সম্পর্ক নেই। কিভাবে? এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, এর ইনকাম বেশি, বি এর ইনকাম কম। এবার দুজনেই কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এও বিরিয়ানি খেলো 200 টাকা দিয়ে, তার উপরে ট্যাক্স দিচ্ছে, বিও বিরিয়ানি খেলো 200 টাকা দিয়ে, তার উপরে ট্যাক্স দিচ্ছে। এবার বি যদি বলে আমি কম ইনকাম করি, আমি কম টাকা ট্যাক্স দেবো বা কম দাম দেবো, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্সের নিয়মই হচ্ছে যে যেরকম কনজিউম করবে তার উপরে ট্যাক্স দেবে। তুমি মুড়ি খেলে মুড়ির উপরে ট্যাক্স দেবে, কেউ যদি মাটন খায় সে মাটনের উপরে ট্যাক্স দেবে। ব্যাপারটা এই জায়গায়, এখানে ইনকাম ডাজ নট ম্যাটারের সঙ্গে। পরবর্তীতে আসি আমরা এস্টেট ডিউটি বা উত্তরাধিকার কর। একটা জিনিসের উপরে বারংবার যে ট্যাক্স চাপানো, ধরো তোমার একটা বাবার একটা পৈতৃক সম্পত্তি তুমি পেলে, গভর্নমেন্টকে ট্যাক্স দিলে এর জন্য, রেজিস্ট্রি খরচ যেটাকে বলে। তুমি আবার তার পরের জেনারেশনকে সেটা আবার দিচ্ছ, তার জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ। তোমার পরের জেনারেশন তার পরের জেনারেশনকে একটা দিচ্ছে, ট্রান্সফার করছে, তার জন্য ট্যাক্স দিচ্ছে। তাহলে একটা প্রোডাক্টের উপরে বিভিন্ন বারংবার রিপিটেডলি যে ট্যাক্স না হয়, দিস ইজ কল এস্টেট ডিউটি। এবার ট্যাক্সকে আবার আরেকটা ভাগেও ভাগ করা যেতে পারে। কীভাবে ভাগ করা যেতে পারে? ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে পার্সোনাল ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে মূলধন মুনাফা কর যেটাকে বলে সেটা। আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে এক্সাইজ ডিউটি, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে কাস্টম ডিউটি, সেলস ডিউটি। এইগুলোই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটার একটা নোট ডাউন তোমরা করে নিতে পারো। ওকে, এরপরে আসি এফডিআই। এফডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ওই যে একটু আগে বললাম স্যামসাং ভারতবর্ষে এসে ব্যবসা করছে, তাহলে ভারতবর্ষে এসে বাইরের কোম্পানিগুলো ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করছে, ফ্যাক্টরি তৈরি করছে, কাজকর্ম করছে, সেখান থেকে প্রোডাকশন করছে, প্রোডাকশন করে সেল করছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় এফডিআই। এবার এখানে একটা বক্তব্য তোমাকে মনে রাখতে হবে, এফডিআই কিন্তু সমস্ত ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অ্যালাউ করে না। যেমন কোন কোন ক্ষেত্রে অ্যালাউ করে না? অ্যাটমিক এনার্জি, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অ্যালাউ করে না। রেলওয়ে ম্যানুফ্যাকচারিং, এখানে অ্যালাউ করে না। টোব্যাকো ইন্ডাস্ট্রি, এখানে অ্যালাউ করে না। রিয়েল এস্টেট বিজনেস, এখানে অ্যালাউ করে না। লটারি অ্যান্ড গ্যামলিং,
এখানে অ্যালাউ করে না। এই সমস্ত ক্ষেত্রগুলোতে, আই রিপিট, কোন কোন ক্ষেত্রে এফডিআই নট অ্যালাউড? অ্যাটমিক এনার্জি, রেলওয়ে ম্যানুফ্যাকচারিং, টোব্যাকো ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট বিজনেস, লটারি অ্যান্ড গ্যাম্বলিং, এইগুলোর উপরে এফডিআই নট অ্যালাউড। মানে সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে বাইরের দেশের কোনো ইনভেস্টমেন্ট নেবে না। ক্লিয়ার? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যা যা ভিডিওতে বললাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের টেলিগ্রামে একটি চ্যানেল আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে আপডেট করে দিই। তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।